জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান নিকুল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় এর সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব, সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ, আমাদের সঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা আছেন। মাহমুদা হাবিবা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, ভোটের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরবেন। আজ বহু বছর পর, 18 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, বলেছেন অনেক বিষয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে তারেক রহমানের ফেরার বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। তারেক রহমান তাহলে সত্যিই দেশে ফিরছেন? সত্যি? অনেক ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। কেন নিকোল, আপনার কি সন্দেহ ছিল কোনো ধরনের? মানে আমি বেশ আশ্চর্য আপনার প্রশ্ন। অবশ্যই তিনি দেশে ফিরছেন। তার দেশে ফেরার পথে যেই বাধাগুলো ছিল এক এক করে সবগুলো অতিক্রম করা হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে নিরাপত্তাও একটা কনসার্ন বিএনপির জন্য, অনেক বড় কনসার্ন। এই কনসার্নটা আজকে যখন গিয়েছেন আমাদের সম্মানিত নেতা লুৎফুজ্জামান বাবর, তারা যখন অনেক বিষয় আলাপ করেছেন, সেখানে কিন্তু ল অ্যান্ড অর্ডার ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে। আমরা তো দেখেছি যতটুকু পত্রপত্রিকায় এসেছে সেই অনুযায়ী আমরা জানলাম যে বিশেষ করে একটা শিল্প গ্রুপের সাথে ভারতে যে আপনার আলোচনা ফাঁস হয়েছে নানা ধরনের মানে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বাংলাদেশে হওয়ার জন্য, আওয়ামী লীগের সাথে গ্রুপের যে সেইটা নিয়ে একটা তাদের ডিসকাশন ইস্যু ছিল উদ্ধার না হওয়া অস্ত্রগুলো। কারণ নির্বাচন তো আসন্ন, আমাদের তো কনসার্ন আসলে দুটো বাংলাদেশে। আমি বিশ্বাস করি সবগুলো আমরা যারা রাজনৈতিক দল আছি সবার জন্য কনসার্ন যদিও একটা, হয়তো নির্বাচন এবং নির্বাচন পূর্ববর্তী সংস্কার। আমাদের জন্য কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফিরে আসা এবং ফিরে আসার পরে তার যে নিরাপত্তাটা, এটা খুব বড় ধরনের মানে একটা কনসার্ন। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলো আলোচনার পাশাপাশি কিন্তু তার নিরাপত্তা ইত্যাদি বিষয়েও আলোচনা হয়েছে। আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর জাহিদ কয়েকদিন আগেই বলেছেন যে কয়েক সপ্তাহের মধ্যেই তিনি দেশে ফিরছেন। কাজেই আপনি নিশ্চিত থাকেন। আমি এটা আসলে খুব আনন্দ নিয়ে বলি, খুব প্রাউডলি বলি যে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফিরে আসাটা আসলে আমাদের সবার জন্য, শুধু আমাদের সবার জন্য না, বাংলাদেশের জন্য একটা ইভেন্ট, এবং উই উইল লাভ টু এনজয় দ্যাট ইনশাআল্লাহ। মাহমুদা হাবিবা, উপদেষ্টা মাহফুজ আলম কি আপনাদের দলে মানে বিএনপিতে যোগ দিচ্ছেন কিনা? কেন আমি বলছি, কেন এই প্রশ্ন করছি, লন্ডন থেকে ফিরেই তিনি আকার ইঙ্গিতে এনসিপিকে জামায়াতের প্রক্সি দল বলছেন। লন্ডনে কি আপনাদের দলের কারোর সাথে তার বিশেষ কোনো বৈঠক হয়েছে? এখন যেহেতু এটা কোনো পত্রপত্রিকায় দেখিনি, আর লন্ডনে আসলে কার সাথে বৈঠক হচ্ছে কিংবা হচ্ছে না সেটা জানার এখতিয়ারও যে পর্যায়ে আমি আছি দলের, সেখানে না, এবং দলের ভিতরে এটার কোনো আলোচনা নাই। কাজে আমার জানা মতে কোনো মিটিং হয়নি। এর বাইরে তিনি আসলে কি এনসিপিকেই বলেছেন? কেমন যেন উজ্জ্ব আছে কথাটা যেটা বলেছেন সেটা বেশ আমার মনে হলো রোষের সাথেই বলা। ওনার যে বক্তব্যটা আমি পড়েছি বেশ মানে রোষের সাথেই বলা যে আর মওদুদিপন্থী দলের আমাদের প্রয়োজন নাই। বেসিক্যালি উনি কোন দলটাকে বা কোন প্ল্যাটফর্মটাকে ইঙ্গিত করেছেন সেটা আমার জানা নাই। আর দল উনি যদি কোনো রাজনৈতিক দলে যোগ দেন না নিকোল আপু, তাহলে তো অপশনস আছে কয়েকটাই। জামাত ইসলামী আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, এনসিপি আছে, ইনকিলাব মঞ্চ আছে, তারা যদিও দল নয়, বাম দলগুলো আছে, আরও ইসলামিক দলগুলো আছে যাদের নিবন্ধন আছে। তো সেইটা তো এন্টায়ারলি তার স্বাধীনতা, এটা আমরা তার উপরেই ছেড়ে দিই। সময় দেখি তিনি কোথায় আসলে যোগ দেন, সময় আসুক। যোগ দিতে চাইলে নেবেন, সেইটা তো আমার সিদ্ধান্ত নয় তাকে নেওয়া। এবং দ্বিতীয়ত আরেকটা কথা বলে আমি শেষ করি, তিনি কিন্তু জুলাই আন্দোলনের একজন সাহসী যোদ্ধা। তার গায়ে মানে আমি যতটুকু আমরা তাকে জানি বা বুঝি, তিনি কিন্তু কোনো আওয়ামী প্রোডাক্ট নন। হ্যাঁ, এছাড়াও তারা যেটা দিয়ে এসেছেন, যা জাতিকে যা দিয়েছে, এটা অনেক। কাজে এই জায়গাটা আমি মনে করি যে আমি যদি এখন এনসিপিতে যোগ দিতে চাই, এই খুব বড় বাধা হবে বলে মনে হয় না এনসিপির জন্য। যেমন কারণ আমরা হলাম এই বিগত স্বৈরশাসকের বিরুদ্ধের যোদ্ধা। এই জায়গাটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। ফলে ইনারা কোথায় আসলে যোগ দিতে চাইবেন, আমার মনে হয় যে দলে যাবে সে দল সম্মানিত হবে। আমি অন্য কিছু এটা দেখার সুযোগ নাই। জি,
এস এম সাইফ মুস্তাফিজ, উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, উই ডোন্ট নিড অ্যানাদার প্রক্সিমোদিস্ট পার্টি ইন বাংলাদেশ political landscape. There are already half a dozen proxies working. You won't add anything. Rather, redefine, reorganize and reclaim. এর ভাব যদি বাংলায় করি মানেটা এইরকম হয় যে বাংলাদেশে আরেকটা মওদুদিপন্থী দলের দরকার নাই, অমন প্রক্সি দল আধা ডজন আছে, নতুন কিছু করতে হবে। উপদেষ্টা কথাগুলো এনসিপিকে উদ্দেশ্য করেই বলেছেন বলে বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। আপনারা তাহলে জামায়াতের সাথে নির্বাচনী জোট করছেন বা গোপনে অলরেডি করে ফেলেছেন, এরকম কিছু? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার যারা বিজ্ঞ সমালোচক আছেন এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। না, আমি আসলে মনে করি না আসলে মাহফুজ আলম আসলে এনসিপিকে নিয়ে কথাটি হয়তো বলেছে কিনা। তিনি সার্বিকভাবে তার ওপিনিয়ন তো প্রায় আমরা দেখি যে ফেসবুকে উনি দেন। এটা যাদেরকে বলেছে তারা হয়তো বা সেটা আমলে নিতে পারবেন, কিন্তু আমার মনে হয় না আসলে এনসিপির জন্য এই কথাগুলো প্রযোজ্য। এবং আরেকটি কথা যেটা বললেন যে জামাতের সাথে আসলে নেগোসিয়েশন বা আলাদা জোটবদ্ধ আমরা করছি কিনা, সেটা একদমই না। গতকালকে আমরা একটা নিউজ দেখলাম যে আটটি দলের 4টি দাবিতে আসলে মাঠে নামার একটা কথা বলা হয়েছে, যুগপৎ একটা আন্দোলনের কথা। সেটিও আমরা কিন্তু বলেছি যে এটা আসলে নিউজটি সত্য নয়। রাজনৈতিক মতাদর্শের জায়গা থেকে বিভিন্ন ইস্যুতে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করছি, সেখানে বিএনপিও ইনক্লুডেড, সবার সাথে আমরা করছি। আমরা যে ইস্যুগুলোতে জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করছি সেগুলো নিয়ে আমাদের প্রায়ই কথা হচ্ছে, প্রতিনিয়ত কথা হচ্ছে। কিন্তু এর মানে এই না যে আমাদের সাথে আমরা কোনো নেগোসিয়েশন করছি, যে আমাদের সাথে আমরা একতাবদ্ধ হয়ে কোনো জোটে যাচ্ছি, সেটাকে আমি ক্লিয়ার করতে চাই। জি সাইফ, আপনারাও তো রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখেন, তিনি কাকে উদ্দেশ্য করে বলতে পারেন? অথবা তিনি তো আপনাদেরই সহযোদ্ধা, তাকে জিজ্ঞেস করেছিলেন যে কাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন? না, সে সুযোগটি আসলে হয়নি তাকে জিজ্ঞাসা করার। আমি আসলে বলতে পারছি না, আসলে এটা ওনার কৌতূহল হয়নি। না, আমার আসলে কৌতূহল হয়নি। জি, মির্জা গালিব, অন্য একটি দেশ থেকে আপনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, অনেক ধন্যবাদ। এনসিপি কি জামাত হতে যাচ্ছে কিনা এই ধরনের প্রশ্ন কেউ তুলছেন। উপদেষ্টা মাহফুজ আলমের যে লেখাটি, তারপরে আরও এই ধরনের প্রশ্ন আসছে। তার ভাষায় আরেকটি প্রক্সি মওদুদি পার্টি, এতে জামায়াতে ইসলামের লাভ তো অবশ্যই আছে যদি কেউ প্রক্সি মওদুদি পার্টি হতে চায়। লাভটা আসলে কোন লেভেলের, আপনার বিশ্লেষণ কি বলে? ধন্যবাদ। আমার এখানে আসলে সাউন্ড খুব ক্লিয়ার হচ্ছে না, আমি আপনার প্রশ্নটাকে আরেকবার বলবেন? শিওর, অবশ্যই। এনসিপি কি জামাতের কোনো একটি অংশ হতে যাচ্ছে কিনা বা জামাতপন্থী কোনো দল হতে যাচ্ছে কিনা, এই কথাটি উপদেষ্টা মাহফুজ আলমের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসের পর থেকে আসলে এটি নিয়ে কথা হচ্ছে যে প্রক্সি মওদুদি পার্টি, এতে করে জামাতের লাভ হবে ডেফিনেটলি, জামাতপন্থী আরেকটি দল হলে। কিন্তু আসলে লাভের লেভেলটা কিরকম হবে সেটা একটু বুঝতে চাচ্ছি। জি, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং যারা আমার সহ আলোচক আছেন এবং দর্শক যারা শুনতেছেন। দেখেন, আমার কথা যে এখানে প্রথম যে জায়গাতে আমাদের ফোকাস করা দরকার সেটা হলো যে উপদেষ্টা মাহফুজ আলম যে বক্তব্যটা দিচ্ছেন এটা ওনার জুরিসডিকশনের মধ্যে পড়ে কিনা। উনি যদি একটা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন তাহলে ওনার দায়িত্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই সংস্কার প্রক্রিয়াকে সামনে আগায় নিয়ে যাওয়া এবং দ্বিতীয় দায়িত্ব হচ্ছে যে আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেটার আয়োজন করা। এনসিপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি কিভাবে তার ফাংশন পরিচালনা করবে, তার রাজনৈতিক দর্শন কি অথবা কার্যক্রম কি, এটা তো মাহফুজ আলমের জুরিসডিকশনের মধ্যে পড়ার কথা না। উনি যদি এনসিপির ব্যাপারে কনসার্ন থাকেন তাহলে ওনার উচিত সরকার থেকে পদত্যাগ করে এনসিপির রাজনীতিতে চলে যাওয়া, যেভাবে হচ্ছে আপনার নাহিদ রাজনীতিতে গেছে। আপনি একই সাথে সরকারে থাকবেন আবার হচ্ছে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড সুপারভাইজ করবেন, এটা তো আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। সিরিয়াসলি আনএথিক্যাল। এবং এটা যদি উনি করেন তাহলে ওনার একটা সেকেন্ডের জন্য গভর্নমেন্টে থাকা উচিত না। জাস্ট রিজাইন and go to the NCP and do your politics. Everybody will welcome that. আপনি তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করতে পারেন না। সেকেন্ড হলো, এখনকার জন্য রাজনীতিতে আমরা যদি দেখি জুলাইয়ের পরবর্তীতে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে জুলাইয়ের যে সনদ হলো, যে আলাপ আলোচনা হলো, যে ঐক্যমত্য কমিশনের আলোচনা হলো, আমরা এটা কিভাবে বাস্তবায়ন করব, সেটা হচ্ছে মূল পয়েন্ট। রাজনীতিতে ঐক্যের প্রশ্ন আসবে, ধরেন জামাতের সাথে এনসিপির ঐক্য হবে কিনা, জামাতের সাথে চরমনের ঐক্য হবে কিনা, বা এরা কেউ বিএনপির সাথে যাবে কিনা, সেটা আরো পরে আসবে। কিন্তু আমার বোধ হয় যে আমাদের এই মুহূর্তে ফোকাসটা থাকা দরকার যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমাদের একটা আলাপ আলোচনা হইতেছে এবং সেই প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। বিএনপি পুরোপুরি চাইতেছে যে বাস্তবায়নটা হবে নির্বাচনের পরে, নির্বাচনের আগে কোনো বাস্তবায়ন হবে না।
অন্যান্য রাজনৈতিক দলগুলো মোটামুটি ভাবে সবাই চাইতেছে যে বাস্তবায়ন আগে হবে, তারপরে আমরা নির্বাচনে যাব। তো যে রাজনৈতিক দলগুলো আগে জুলাই সনদের বাস্তবায়ন চাইবে তাদের মধ্যে একটা ন্যাচারাল ঐক্য হতে পারে, নট নেসেসারিলি যে এটা নির্বাচনী ঐক্য হবে। এটা জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে এজেন্ডা ভিত্তিক একটা ন্যাচারাল ঐক্য হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জুলাই সনদ বাস্তবায়নে আমাদের কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। এটা আগে বাস্তবায়ন হতে হবে, তারপর আমাদের নির্বাচনে যাইতে হবে। এটা যদি আমরা না করতে পারি তাহলে আমরা যে পরিবর্তন করছি সেটা হবে না। একটা মাঝখানে একটা প্রশ্ন করি, মানে গণমাধ্যমে একটা খবর প্রকাশিত হয়েছে যে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে যুগপৎ কর্মসূচি দিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও চরমনাই পীরের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি ইসলামী রাজনৈতিক দল। সেটার কথা আপনিও কিছুক্ষণ আগে বললেন। এই সংবাদের সত্যতা আংশিক নিশ্চিত হওয়া গেছে আজকে এইটা দেখে যে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে তারা। আপনি ঐক্যের কথা বলছেন, ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টা চলমান। এই সময়ে এমন কর্মসূচি আসলে কেমন হলো? জামায়াতে ইসলামী এই সময় মাঠে কেন এই সমস্যার সমাধান করতে চায়? দেখেন, আমি তো পলিটিক্যাল ক্যাপাসিটিতে বলতে পারবো না। জামাত ইসলামের সাথে আমার কোনো পলিটিক্যাল ক্যাপাসিটিতে ইনভলভমেন্ট নাই। আমি হচ্ছে অবজারভার হিসেবে যেটা বলি, সেটা যদি বলি তাহলে আমি বলবো যে জুলাই সনদ নিয়ে বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর একটা বিশাল মতপার্থক্য আছে, যেটা কিভাবে বাস্তবায়ন হবে। এই মতপার্থক্য যদি আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধান হইতে পারে তাহলে সবচাইতে ভালো। আলোচনার মধ্য দিয়ে সমাধান হলে এটা রাজপথে যাওয়াই উচিত না। কিন্তু যদি আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা সমাধান না হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যারা চায় যে আমি নির্বাচনের আগে বাস্তবায়ন করব, তারা একটা প্রেশার হিসেবে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে। আমি এটার মধ্যে কোনো প্রবলেম দেখি না। আমি যেটা মনে করি যে এখানে জামাতের একটা দাবি আছে যে তারা চায় নিম্নকক্ষে পিয়ার হোক। এইটার ব্যাপারে কিন্তু জুলাই সনদে সবাই এগ্রি করে নাই। এই কারণে আমি মনে করি জামাতকে এই দাবিটা রাজনৈতিক মাঠে আনা উচিত না যে নিম্নকক্ষে পিয়ার দিতে হবে। এই দাবিটাকে সরায় রাখা জুলাইয়ের সনদ কিভাবে বাস্তবায়ন করতে হবে এই জায়গায় একটা গ্রেটার ঐক্য আছে অনেকগুলো দলের সাথে। আপনি যদি ঐক্যমত্য কমিশনের আলোচনা দেখেন তাহলে দেখবেন আমার বোধহয় একমাত্র বিএনপি বাদে ইচ অ্যান্ড এভরিবডি অ্যাগ্রিড যে জুলাই সনদ আমাদের নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে। তো সেই জায়গাতে যদি সকল রাজনৈতিক দলগুলো বিএনপির উপরে কিছুটা রাজনৈতিক প্রেশার দিতে চায় যাতে করে বিএনপি রাজি হয় যে আমরা নির্বাচনের আগেই এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় যাব, আমি মনে করি সেটা দেশের জন্য ভালো, রাজনীতির জন্য ভালো এবং আমাদের ভবিষ্যতের জন্য ভালো। পলিটিক্যাল পার্টি আমি মনে করি যে বিএনপির এই পজিশন রিথিঙ্ক করা দরকার। তাদের উচিত ইন্টারনালি পার্টির মধ্যে আলাপ আলোচনা করা যাতে করে এটা রাজনৈতিক ফিল্ডে না গিয়ে তারা কিছুটা কম্প্রোমাইজ করে জুলাই সনদ নির্বাচনের আগেই বাস্তবায়নের একটা প্রক্রিয়ার ব্যাপারে তারা একমত হতে পারে, তাহলে এটা দেশের জন্য ভালো হবে। আপনি মনে করছেন সেটা দেশের জন্য ভালো হবে। ডক্টর মির্জা গালিব, আবারও একটু উপদেষ্টা মাহফুজ প্রসঙ্গে ফিরি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আবার অন্য একটা কথাই বলেছেন যে সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এই সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমেই কথাগুলো বলেছেন। যে উপদেষ্টা পরিষদ গঠনে ছাত্রনেতাদের ভূমিকাই প্রধান ছিল, তাদের বিরুদ্ধে এমন অভিযোগ আসলে কতটা যৌক্তিক? আর কেনই বা মাহফুজ আলমকে সরকারের উপদেষ্টা পরিষদের ভেতরেও মানে কেউ এমন চাইছে বলে মনে করছে? আপনি কি সরকারের উপদেষ্টা পরিষদে ক্ষমতা, প্রভাব, আর্থিক স্বার্থের কোনো দ্বন্দ্ব দেখেন? এসবের কি ইঙ্গিত এই স্ট্যাটাস দেয় কিনা? আমাকে বলতেছেন? জি জি মির্জা গালিব, আপনাকেই বলেছি। ধন্যবাদ। আমার মনে হয় এই বক্তব্যটা আসছে দুইটা জায়গা থেকে। আমরা খুব রিসেন্টলি দেখছি যে মাহফুজ আলম যখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে আসছেন তখন এখানকার স্থানীয় আওয়ামী লীগের যারা আছেন তারা হচ্ছে তিনি যেখানে ছিলেন সেখানে বিক্ষোভ করছেন এবং তাকে শারীরিকভাবে অপদস্থ করার চেষ্টা করছেন। ঠিক একই ঘটনা আমরা দেখছি লন্ডনে। তো এই দুইটা ঘটনাতে সরকারের দিক থেকে তার নিরাপত্তা, তার যেই স্কেজুল, এটাকে যথেষ্ট পরিমাণ অর্গানাইজ করার ক্ষেত্রে আমরা ঘাটতি দেখছি। এবং এখানে মনে হয়েছে যে মানে মাহফুজ আলম একজন ব্যক্তি হিসাবে এটাকে অ্যাপ্রোচ করতেছেন এবং টোটাল সরকারের মেশিনারি এবং সরকার এইভাবে যেটাকে প্রোটেক্ট করা উচিত সেভাবে এটা প্রোটেক্ট করতেছেন না। আমার বোধহয় এই অবজারভেশন থেকে নাহিদ আলম এটা বলছেন। আমি ইন্টারনালি ভিতরের খবর জানি না, কিন্তু আমি যতটুকু দেখছি সাদা চোখে তাতে আমার কাছে মনে হয়েছে যে নাহিদের এই কথার মেরিট আছে এবং এটা মনে হইতেছে যে মাহফুজ একা আওয়ামী লীগের সামনে অসহায়ভাবে দাঁড়ায় আছেন। এটা আমাদের জুলাইয়ের যে স্পিরিট সেটার জায়গা থেকে ঠিক না। আমি একটু আগে মাহফুজের আনপ্রফেশনাল আচরণের সমালোচনা করছি, এটাকে আমি আনএথিক্যাল বলে মনে করি, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে জুলাইয়ে তার যে কন্ট্রিবিউশন আমরা সেটাকে অস্বীকার করব অথবা এই কন্ট্রিবিউশনকে আমরা তাকে আওয়ামী লীগের সামনে এককভাবে ছেড়ে দিব। এটা উচিত না। আমাদের সবার উচিত এই জায়গাটাতে আমাদের পজিটিভ কন্ট্রিবিউশন রাখা। জি, এস এম সাইফ মুস্তাফিজ
নাহিদ ইসলাম আরও যেটা লিখেছেন যে গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে, এর আগে আমেরিকায় হামলা অপদস্থ করার চেষ্টা হয়েছে, বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট, পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব, আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি, মাহফুজ আলমের উপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করছে তারাও ভুগবে ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে। মাহফুজ আলম গণ অভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে, কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে নাই। বাংলাদেশ যে সেই পথে হাঁটে নাই, মুস্তাফিজ, কার দায়িত্ব ছিল দেশকে সেই পথে হাঁটানোর? অভ্যুত্থানের পরবর্তী সময়ে পুরো দেশ কিন্তু অভ্যুত্থানের সামনের সারির যে তরুণ তাদের উপরে আস্থা রেখেছিল, তাই না? তাহলে মানে ব্যর্থতার দায় তো আপনাদের কাঁধেও আছে নাকি? ডেফিনেটলি আমাদের কাঁধে ব্যর্থতার দায় আছে এবং সেটা আমরা স্বীকার করি, কারণ আমরা হচ্ছে যারা জ্যেষ্ঠ রাজনীতিবিদরা ছিল, তারেক রহমান থেকে শুরু করে অন্যান্য যারা রাজনীতিবিদ ছিল তাদেরকে আমরা ভরসা করেছি, আস্থা করেছি, আস্থাতে আনতে চেয়েছি এবং আমরা চিন্তা করেছি যে এই মানুষগুলো আমাদেরকে প্রপার গাইড করবে, দেশের স্বার্থে আসলে তারা সেই ঐক্যবদ্ধভাবে ঐক্যমতের ভিত্তিতে দেশটাকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জায়গাটা তারা আনবে। কিন্তু আমরা সেখানে আসলে দেখেছি যে আসলে সেটা হয়নি, তো সেই জায়গায় ব্যর্থতার দায় আমরা নিতে চাই। এবং আমি আরেকটা বিষয়ে উল্লেখ করতে চাই যে নাহিদ ইসলামের যেই স্ট্যাটাস এবং মাহফুজ আলম সম্পর্কিত যে কথাটি এসছে, এটা শুধুমাত্র মাহফুজ আলমের উপরে নয়, অভ্যুত্থানের যে চরিত্রগুলো আছে তাদের উপর আমরা কিন্তু দেখছি যে আসলে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে হামলা হচ্ছে এবং আওয়ামী লীগ দিন দিন প্রাসঙ্গিক হয়ে ফিরে আসার একটা প্রবণতা তৈরি হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে ঝটিকা মিছিল হচ্ছে, বাইরের দেশগুলোতে তাদের একরকম অ্যাক্টিভিটি, দেশীয় অ্যাক্টিভিটি আমরা দেখছি, কিছু কিছু রাজনৈতিক দলের মাধ্যমে তারা আবার ফিরে আসছে। এখানে আমি কিছু সংস্থার কথাও বলবো, উল্লেখ করবো, তারাও কোনো না কোনোভাবে জাতীয় পার্টি বা এরকম অনেক মাধ্যম দিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এবং আপনি যদি আরেকটি বিষয় দেখেন যে ধরেন আওয়ামী লীগ আসলে ফিরে আসলো, ফিরে আসার পরে তারা ধরেন ফাঁসিতে ঝুলানো বা আইনি প্রক্রিয়া যাদেরকে ধরেন ডিরেক্ট মেরে ফেলবে, তার মধ্যে প্রথম নাম্বার 1 এর লিস্টে কিন্তু তারেক রহমান থাকবে না, তার নাম্বার 2তেও কিন্তু জামাতের আমির সাহেব উনি থাকবেন না, তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর সালাউদ্দিন আহমেদ, ওনারা কেউই থাকবেন না। এসে ডিরেক্ট নাহিদ ইসলাম, আক্তার, হাসনাত, সার্জিস, মাহফুজ, আসিফ, এই মানুষগুলো এবং এই যে ছাত্র তরুণ যারা আছে সেই মানুষগুলোকে কিন্তু টার্গেট করা হবে। বিএনপি প্রতিনিয়ত বলে যে আমাদের 400 জন, 500 জন, 600 জন ছাত্রদলের নেতাকর্মী মারা গেছে, এরকম বারবার তারা দলীয়করণ করার চেষ্টা করে। কিন্তু আমি বলতে চাই যে তাদের মধ্যে কতজন নেতার ছেলে মেয়ে আসলে শহীদ হয়েছেন? সেই সব সিনিয়র যারা লিডাররা আছেন তাদের প্রত্যেকটা ছেলে মেয়ে সন্তান বিদেশে, তার নাতিপুতিরা বিদেশে আরাম আয়েশে জীবনযাপন করছে, পড়াশোনা করছে এবং দেশের থেকে তারা বারবার বলছে যে হ্যাঁ আমাদের সন্তানরা তো মারা গেছে। তো বারবার এই সন্তানদেরকেই মারতে হবে। এবং এই যে দেখেন 1 বছর হয়ে গেল, তারপরও আমরা আসলে কোনো রকম ঐক্যমত্যে আসতে পারছি না। বিভিন্ন সাংবিধানিক ধারা দেখাচ্ছি যে এইভাবে ওইভাবে এটা হবে না, ওইভাবে হবে না। একটা জুলাই সনদের আইনি ভিত্তিটা যে আমাদের জন্য কতটা জরুরি, এই জুলাই যে মানুষগুলো প্রাণ দিল, যে মানুষগুলো আসলে সামনে থেকে লড়াই করলো, সেই মানুষগুলোর জন্য যে কতটা প্রয়োজন সেটা এখন পর্যন্ত আমাদের যারা সিনিয়র মানে লিডাররা আছেন, বিএনপির যে রাজনীতিবিদরা আছেন, তারা এখনও সেটা বুঝতে পারছেন না। তারেক রহমান সাহেব এখনও বুঝতে পারছেন না। তাদের শুধুমাত্র নির্বাচনটাই চাই, নির্বাচন হয়ে গেলে সব সমাধান হয়ে যাবে, আইনি ভিত্তি, সংবিধান সবকিছু তারা দেখাচ্ছে। কিন্তু এই সংবিধানের ভিত্তির উপর ভর করেই এত বছর যে রাজনীতিবিদরা আমাদের উপর শোষণ চালিয়েছে, সাধারণ মানুষের উপর মানে শোষণ চালিয়েছে, তারা সেটা দেখছে না। এই চাষা, এই শ্রমিক, দিনমজুর, এই মানুষগুলোর সন্তান, এই মানুষগুলোই বারবার প্রাণ দিবে আর এই মানুষগুলো বারবার মসনদে বসবে। এই জন্যই বোধহয় নাহিদ ইসলাম বলেছেন যে এই সরকারের উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি মানে প্রধান উপদেষ্টা তারেক রহমানের কাছ থেকে দেখা করার পরে আসতে মানে লন্ডনে দেখা করে আসার পর থেকে তাদের মানে সংজ্ঞাই চেঞ্জ হয়ে গেছে। তাদের উপদেষ্টা মণ্ডলীর কাজকর্ম, যে চিন্তা ছিল, যে জনগণের আকাঙ্ক্ষা, যে ম্যান্ডেট নিয়ে তারা রাজনীতির জায়গা থেকে মানুষকে সার্ভ করছিল, সেটা পুরোপুরি নির্বাচনমুখী হয়ে গেছে। জি, কিন্তু নেপালে আবার আমরা অন্য ঘটনা দেখেছি, সেই প্রসঙ্গে আমি একটু পরে আলাপে আনবো। মাহমুদা হাবিবা, গণমাধ্যমের খবর বিশ্লেষণ করে কিছু উদাহরণ দিই। রাজশাহী 6 বিএনপির প্রার্থী হতে চায় 5 জন, জামাতের 1 জন চূড়ান্ত, অলরেডি প্রচারণায় নেমে পড়েছেন। বরিশালে 6টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী 30 জন, জামাতের সিলেক্টেড 6 জন প্রার্থী, তারা প্রচারণায় ব্যস্ত। গাজীপুর 2-এ বিএনপির 5-6 জন, জামাতের
একজনই, তিনিও প্রচারণায় ব্যস্ত। প্রতিটি আসনের চিত্রই এমন। যখন বিএনপির প্রার্থীরা জানেনই না মনোনয়ন কে পাবেন, জামায়াত একদম প্রচারণার মাঠে। জাতীয় নির্বাচন যদি পরীক্ষা হয়, জামায়াতের প্রার্থীরা অলরেডি পরীক্ষার টেবিলে, আর বিএনপি জানেই না আসলে তাদের পরীক্ষার্থীকে। তাহলে বিএনপির পরীক্ষা কেমন হবে? আমি তো প্রত্যাশা করি ভালো হবে। আপনি একটু বাস্তবতাটা বুঝতে হবে। জামাত 300 আসনে আরও 6 মাস আগে তার প্রার্থিতা ঘোষণা করেছেন, এবং এমনভাবে তাদের যে প্রার্থী, তাদের তো পরিচিত হতেও তো সময় লাগবে। এই 300 জন প্রার্থী তাদের এলাকায় এমনকি নামও শোনেনি এমন বহু প্রার্থী আছে, 200-র ওপরে, 250-র ওপরে এমন প্রার্থী। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা আসনে হেভিওয়েট প্রার্থী আছে 3 থেকে 5 জন মিনিমাম। আপনি মানে 3 থেকে 5 জন। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু আমি নির্বাচনমুখী রাজনীতি করি, আমার নিজস্ব নির্বাচনী এলাকা আছে। আমরা প্রত্যেকে, এখানে ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমরা কিন্তু প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে এলাকায় যে কাজ করছি, আমরা প্রত্যেকে আমাদের মধ্যে একটা প্রচণ্ড চেষ্টা আছে যে দল আমার কাজ দেখে ইমপ্রেসড হয়ে, আমার অতীতের ত্যাগ দেখে ইমপ্রেসড হয়ে মনোনয়নটা যেন আমাকে দেয়। ফলে মাঠে কাজের একটা যুদ্ধে আছি আমরা। এমন না যে এটা শুধুমাত্র এই 5টা নাম আপনার নিউজ পেপারে উঠে এসেছে, কিংবা আমাদের সম্মানিত চেয়ারপারসনের টেবিলে আছে, কিংবা স্থায়ী কমিটির সামনে আছে। ইনারা প্রত্যেকে তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন বেস্টটা দেওয়ার, জনগণের কাছাকাছি যাওয়ার। নির্বাচন যতক্ষণ না হবে নিকোল, কোনো কিছু বলাটা খুবই কঠিন। কিন্তু নির্বাচনী প্রসেস এইটাও যে প্রত্যেকটা প্রার্থী তার আসনে যোগ্য প্রার্থী কিনা, এই যোগ্যতাটার পরীক্ষা দেওয়া। বিএনপি এই মুহূর্তে ওই পরীক্ষার টেবিলে আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এটাও একটা যুদ্ধ, যে যথাযথ 300 জন প্রার্থীকে তুলে আনা। কিন্তু এই যুদ্ধটা তো আবার জামাত ইসলামের নাই। ফলে খুব সহজেই তারা পেরেছেন তাদের মানে রাজনৈতিক দলের সাইজ অনুযায়ী, তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী তারা এটা পেরেছেন। আমাদের ওটা ধরনও না রাজনীতির, ওটা আমাদের পক্ষে সম্ভব হবে না। কাজেই আমি ওটা কোনোভাবেই মনে করি না। আমি 2-3টা কথা বলে আসি। আমরা ছোটবেলায় এই কথাগুলো একটু পরে যদি বলতেন, কারণ এই প্রশ্নের আরো কিছু লেজ আছে আমার কাছে। মানে আপনি বলছেন ভোটারদের কাছে যাচ্ছেন, আপনারা বিভক্ত হয়ে যাচ্ছেন। একই আসলে 2 বা ততোধিক মনোনয়ন প্রত্যাশী গিয়ে তার মনোনয়ন নিশ্চিতে তৎপরতা চালাচ্ছে, নিজেদের মধ্যে দলাদলিতেও জড়িয়ে পড়ছে। এতে করে ভোটাররা আসলে কতটা দলের পক্ষে হচ্ছে, তারা তো কনফিউজড হয়ে যাওয়ার কথা না। কনফিউজড হয়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা যখন ভোট চাইতে যাচ্ছি, আমরা প্রত্যেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য ভোট চাইছি। আমরা প্রত্যেকেই বলছি যে মনোনয়ন যেই পাক, ধানের শীষে ভোটটা, মনোনয়ন দল যাকে দেবে তাকে আপনি মানবেন। দেখুন, এদের মধ্যে কেউ কেউ, যেমন এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, বিএনপি বৃহৎ দল, কাজে 5ই আগস্টের পরে প্রতিটা আসনে আমরা এমন কিছু মুখ দেখেছি যাদেরকে আগে কখনো দেখা যায়নি। যাদের অর্থবিত্ত আছে, তারা মনে করেছে যে এলাকাতে গেলেই বোধ হয় আমরা মানে নির্বাচন এগোতে পারবো। তারা ছাড়া আমরা সাংগঠনিকভাবে যারা কাজ করে এসেছে এতদিন ধরে, এই সাংগঠনিক মানে মনোনয়নযোগ্য ব্যক্তি আছে 3 থেকে 5 জন প্রতিটা আসনে, এবং তাদের এই বিষয়টাই আমরা দল থেকে প্রচুর চেষ্টা করা হয়, খুবই চেষ্টা করা হয় যেন দলাদলিটা না থাকে। তারপরেও দিন শেষে বড় দল, কোনো না কোনো মনোভাব থাকে, কার কোনো প্রার্থীর প্রতি পছন্দ থাকে, কিন্তু তার মানে কিন্তু এই না যে আমার আগে যিনি আমার প্রতিদ্বন্দ্বী আমার এলাকায়, তিনি একটা মানে সমাবেশ করে গেলেন বলে দ্বিতীয় যে সমাবেশটা আমি করলাম সেখানে লোক আসবে না। লোক আসে প্রত্যেকেই, কারণ আমাদের তো নেতৃত্ব, যেই নেতার আমরা বার্তা পৌঁছে দেই বা যে নেতৃত্বের বার্তা পৌঁছে দেই, তারা তো মানে আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া এবং আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান। বেসিক্যালি আমরা এখনো বেস করছি, যেটা মূল কাজটাই করছি, 31 দফার ডিফারেন্ট ইস্যুজ নিয়ে আমরা তাদের কাছে যাই, নানা ধরনের খেলাধুলা আছে সেগুলো নিয়ে যাই। যতটুকু আমাদের এই সামর্থ্যে ওয়েলফেয়ার মানে অ্যাক্টিভিটিসে থাকা দরকার, ফ্রি ক্যাম্প, মেডিকেল ক্যাম্প, এগুলো করার চেষ্টা করা হয়। এই তো এইভাবেই তো কানেকশন। কিন্তু মাহমুদা হাবিবা, আমি একটু বলি, জামায়াতে ইসলামী বাংলাদেশের নির্বাচনী প্রার্থী বাছাই প্রক্রিয়া, প্রথম ধাপ হচ্ছে স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মত নেওয়া হয় গোপনে। দ্বিতীয় ধাপ নিরপেক্ষ সংস্থা দিয়ে সংশ্লিষ্ট সংসদীয় এলাকায় জনগণের মতামত জরিপ করা হয়। তৃতীয় ধাপ সেন্ট্রাল পার্লামেন্টারি বোর্ড সম্ভাব্য প্রার্থীর শারীরিক সুস্থতা, লেনদেনের স্বচ্ছতা, রাজনৈতিক সামাজিক ভূমিকা, সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়তা মূল্যায়ন করে প্রার্থিতা চূড়ান্ত করে। এই হলো জামাতের প্রার্থী বাছাই প্রক্রিয়া, এবং তারা 300 আসনের প্রার্থী দিয়েছেন, যারা একক প্রার্থী, যারা অলরেডি মাঠে আছেন। আমি বলছি মাহমুদা হাবিব, অন্যদিকে আপনি বলেছেন, আপনার কথা থেকে আমি নিচ্ছি, এখন প্রতিটি সংসদীয় আসনে বিভিন্ন ধরনের যাচাই বাছাই চলছে, আর এই মানে বিএনপির কথা আপনি বলেছেন, আর এই যাচাইয়ের কাজটা কিন্তু দল থেকে করা হচ্ছে না, থার্ড পার্টি দিয়ে দল থেকে করা হয়। আমাদের আমি শেষ করি, ভুল থাকলে আপনি শুধরে দিন। প্রতিটি আসনে সম্ভাব্য প্রার্থীদের রিপোর্ট তৈরি করা হচ্ছে যাতে প্রভাব বিস্তারের কোনো সুযোগ না থাকে। রিপোর্টগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যদের কাছে যাচ্ছে,
ওনারা যাচাই বাছাই করছেন। শেষ পর্বে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে, অর্থাৎ প্রতিটি ধাপে ভিন্নভাবে মূল্যায়ন করা হবে। এখানে জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির তুলনা করা চলে না। জামায়াত এখনই 300 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বাস্তবতা বিবেচনায় নির্বাচনের 6 মাস আগে প্রার্থীদের নাম ঘোষণা করা বিএনপির পক্ষে সম্ভব না। কোন দলের প্রক্রিয়াটি আপনার কাছে বেশি স্বচ্ছ মনে হয় এবং কারা এগিয়ে থাকবে বলে মনে হয় দুটির মধ্যে? এই বিষয়টাই আমি প্রেডিকশন আপনাকে দিব না, কিন্তু আপনাকে একটা জিনিস ক্লিয়ার করি যে সাংগঠনিক যে প্রসেসটা জামাতে ইসলামের আপনি বললেন, আমাদেরও কিন্তু একেবারেই সেম। আমাদের সাংগঠনিক সম্পাদকরা আছেন, সাংগঠনিকরা আছেন, আমাদের মাঠ পর্যায়ে যেটা উপজেলা, ইউনিয়ন এবং জেলা থেকে আমাদের প্রতিটা আসনের বিপরীতে সম্ভাব্য প্রার্থী কারা হতে পারেন তাদের লিস্ট এসে পৌঁছায়। এগুলো কিন্তু নিয়মিত আমরাও কিন্তু যাচ্ছি, আমাদেরও কিন্তু নানা ধরনের আলাপ আলোচনা হচ্ছে। দেখা যায় যে একটা আসনে 4 জন বা 5 জন প্রার্থী আছে, সেখানে আমাদেরকে ডেকে বলা হয় একসাথে কাজ করার জন্য। আপনি যদি আমাকে বলেন, ডেফিনেটলি আমি তো যোগ্যতার বিচারে আমি আমার দলের মধ্যে যুদ্ধ করতে চাই। প্রথম আমার দলে অন্তত 10 জন যোগ্য লোককে হারিয়ে আমি আমার মনোনয়নটা আমি নিতে চাই। যুদ্ধ করতে করতে নির্বাচনই চলে এলো। নির্বাচন, হ্যাঁ অবশ্যই। জি, তাতে মানে সমস্যা কি নির্বাচন চলে আসলে? বিএনপির দিক থেকে কোনো হ্যাঁ, কারণ বিএনপির যে সাংগঠনিক স্ট্রাকচারটা আপনি বলছেন, আমি তো স্ট্রাকচার দেখে, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাইজ দেখে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিচালনা করার পদ্ধতি দেখে, কিংবা আমাদের যেটা দলীয় যে পদ্ধতি রাজনীতি করার কিংবা যে মতাদর্শ, সেটা দেখেই তো আমি রাজনীতি করতে এসেছি এবং আই ফুললি এগ্রি উইথ ইট। আপনারা নিশ্চিত যে এই প্রার্থী নির্ধারণে দেরি হলেও ডাকসু বা জাকসুর মতো কিছু হবে না, তাই তো? ডাকসু বা জাকসুটা আপনি যখন এখানে আনেন আলোচনায়, তখন তো কিছু প্রশ্ন চলে আসে। ডাকসুতে তো ছেলেমেয়েরা প্রচুর ভোট দিয়েছে, আলহামদুলিল্লাহ, তাদেরকে আমরা সবাইকে সাধুবাদ জানাই। এমনিতেও ডাকসুতে অন্তত আমি জাকসু নিয়ে কথাই বলতে চাই না, কারণ ওটাতে যেখানে শিক্ষকরা পর্যন্ত, নির্বাচন কমিশনাররা পর্যন্ত পদত্যাগ করেছেন, আর এখন পর্যন্ত একটা স্টেটমেন্ট আসেনি বা একটা তদন্ত কমিটি তৈরি হয়নি, আমার আসলে কিছু বলার নেই। কিন্তু দিন শেষে ছাত্ররা ভোট দিয়েছেন, তো তারা জিতেছেন, নিঃসন্দেহে বেটার কানেক্ট করতে পেরেছেন। আমাদের ছেলে মেয়েদের ডিসঅ্যাডভান্টেজ, যেটা যে হিউজ ডিসঅ্যাডভান্টেজ তাদের ছিল, আমি সেটাকে রেসপেক্ট করি। আমাদের প্যানেল অসম্ভব চমৎকার প্যানেল, এরা প্রত্যেকে খুব চমৎকার ছেলে মেয়ে। তাদের যে প্রথাগত মানে টানা ছাত্রত্ব বজায় রাখা, ইউনিভার্সিটিতে যাওয়া, ক্লাস করার সুযোগটা হয়নি, আমি সেটার জন্য দুঃখবোধ করি। এবং এদের অনেকেই CGPA 4 পাওয়ার মতো, এদের অনেকেই অসম্ভব বিনয়ী, মানে প্রায় অধিকাংশ এবং ভদ্র ছেলে পেলে। দুর্ভাগ্যজনক হলে এটা ছাত্রছাত্রীরা কিংবা শিক্ষকদের দেখার সুযোগ হয়নি। কিন্তু রাজনীতির পার্ট বদলেছে, আগামীতে ইনশাল্লাহ নিশ্চয়ই সুযোগ হবে। এটা হচ্ছে একটা পার্ট ডাকসুর। আরেকটা পার্ট হলো ডাকসুতে প্রশাসনের সরাসরি একেবারে খুব প্রশ্নবিদ্ধ কিছু ইনভলভমেন্ট আছে, বেশ কিছু অভিযোগ আছে, যে অভিযোগগুলো ভেরি মাচ এভিডেন্ট। সেগুলোর এখন পর্যন্ত একটাও তদন্ত কমিটি কিংবা কোনো কমেন্ট সেখান থেকে আমি পাইনি, আমরা কেউই পাইনি। ফলে ওইটা আমি কথা বলতে চাইছি না। ডাকসু যারা জিতেছেন, আশা করছি তারা ভালোভাবে কাজ করবেন, কারণ তাদের কথাবার্তা এখনো পর্যন্ত খুবই নমনীয়। আর যারা মানে হেরেছেন, তাদের জন্য আমার যেটা বলার আছে, আমাদের প্যানেল নিয়ে আমি খুবই প্রাউড, এবং তারা আগামীতে খুব ভালো করবে নিঃসন্দেহে। মেধাবী ছেলে মেয়েরা এরা সবাই। আপনার কিছু পয়েন্ট ছিল, আমি একটু ফিরে এসে আপনার পয়েন্টগুলো নিচ্ছি। রাজনীতিতে বিরতি নেই, ফিরছি একটু পরে। দর্শক দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে ডক্টর মির্জা গালিব আছেন। মির্জা গালিব, আজ গণমাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমানের ইন্টারভিউ পড়ছিলাম। তো সেখানে তিনি বলেছেন, শিবির নিয়ে যে মিথ চালু ছিল তা ভেঙে দিয়েছে শিক্ষার্থীরা আমাদের ভালোবেসে। ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফলে হয়তো সেটা প্রমাণও হয়েছে। আপনার কি মনে হয় শিবির নিয়ে মিথ ভাঙলেও জামাতে ইসলামী নিয়ে যে মিথ আছে সেটা ভাঙবে আগামী নির্বাচনের আগে? খুবই ইন্টারেস্টিং প্রশ্ন আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে এবং তারপর জাহাঙ্গীরনগরে আমরা যে ফেনোমেনাটা দেখেছি, সেটি হলো যে সাধারণ ছাত্ররা ম্যাসিভলি ছাত্র শিবিরের প্যানেলের পক্ষে ভোট দিচ্ছে, শুধু ব্যক্তিকে পিক করে না। যেমন ধরেন, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন, সাদেক হচ্ছে আপনার অত্যন্ত জনপ্রিয়, যেহেতু জুলাইয়ের গণ অভ্যুত্থানে তার বিশাল ভূমিকা ছিল। কিন্তু আমরা ফলাফল যখন দেখলাম, তখন আমরা দেখলাম যে শুধু সাদেক কায়েম একা জিতে নাই, বরং শিবিরের প্যানেলের অলমোস্ট হচ্ছে আপনার 75% বা 80% এই নির্বাচনে জয়লাভ। ঠিক একইভাবে আমরা যখন জাহাঙ্গীরনগরে দেখলাম, সেখানেও আপনার শিবিরের প্যানেলের মেজরিটি আপনার হচ্ছে নির্বাচনে জয়লাভ করছে। তো এখান থেকে আমি যে কনক্লুশনটা টানতে চাই, সেটা হলো যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে সাধারণ ছাত্রদের মধ্যে একটা নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। যে রাজনৈতিক আকাঙ্ক্ষা আমরা আগের যেই বাইনারি ছিল আওয়ামী লীগ বিএনপি, সেটি দিয়ে আমরা আর ব্যাখ্যা করতে পারবো না। এবং এই নতুন আকাঙ্ক্ষাটা এখন ছাত্র শিবিরকে এন্ডোর্স করতেছে।
তারা জুলাইয়ের ফ্রন্ট ফেস হিসাবে ছাত্র শিবিরের নেতৃত্বকে এগ্রি করতেছে এবং এটা ক্লিয়ারলি শো করে যে আগামী নির্বাচনে জামাত একটা বেনিফিট পাবে, কিন্তু এখন এই বেনিফিটটা কত বড় হবে এটা বোঝার জন্য আমাদের আরো কিছুদিন ওয়েট করতে হবে। আমাদের প্রাইমারিলি দেখতে হবে আপনার অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনও ছাত্র শিবিরের প্যানেল জয়লাভ করতেছে কিনা। যদি আমরা দেখি যে রাজশাহী, চিটাগাং, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, সবকটা বিশ্ববিদ্যালয় একই ফলাফল, তাহলে আমরা ধরে নিতে পারবো যে তরুণদের মধ্যে জামাত ইসলাম আগামী নির্বাচনে ল্যান্ডস্লাইড আপনার ভোট পাবে। কিন্তু যাদের বয়স ধরেন 40-এর উপরে অথবা 45-এর উপরে, তাদের ভোটিং প্যাটার্ন হয়তো এক্স্যাক্টলি সেম হবে না। কিন্তু ডেফিনেটলি এই মুহূর্তে আমরা বলতে পারি যে আগামী নির্বাচনকে বিএনপি যেভাবে গ্রান্টেড ধরে নিছিল যে তারা নির্বাচনে জয়লাভ করবে, আমার নিজেরও পারসেপশন তাই ছিল। আমি অনেক টকশোতে বলছি বিএনপি বড় দল, তারা নির্বাচনে জিতবে, কিন্তু ছাত্র সংসদের এই নির্বাচন ক্লিয়ারলি আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে আগামী নির্বাচনের ফলাফল সম্পর্কে আমরা আসলে কেউই আগে থেকে অনুমান করতে পারবো না। ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং থিংস এবং বিএনপি এবং জামাতের মধ্যে একটা বড় ধরনের কম্পিটিশন হবে আগামী নির্বাচনে। জি, ডক্টর গালিব, জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ বললেন যে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতেই হবে, এই প্রত্যয় যোগ করেছেন, এর কোনো বিকল্প নেই। নির্বাচন যদি না হয় আবার আমাদের সবাইকে আগের চেয়ে ভয়ঙ্কর অবস্থায় যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এইরকম এই প্রত্যয় যোগ করে আগে কিন্তু কথা বলতে আমি দেখিনি, আমার ভুলও হতে পারে। ডাকসু জাকসু নির্বাচনের পর জামাতের আত্মবিশ্বাস বেড়েছে বলে এই প্রত্যয় কিনা, মানে আগে তো এই জোর দেখা যায়নি। আমি ওনার বক্তব্যটা দেখি নাই, মানে কোট আনকোট যদি বক্তব্য ঠিক থাকে এবং বলেন, তাহলে হয়তো আমি অ্যানালিস্ট হিসেবে বলবো যে হ্যাঁ, ডাকসুর রেজাল্ট দেখে ওনারা প্রচন্ড পরিমাণ আশাবাদী হয়ে উঠতেই পারেন, খুব খুব অবভিয়াস। জি, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলো ঐকমত্যের পথে যে অগ্রগতি অর্জন করেছে তা শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে জাতির নবজন্মের মহোৎসব। ফেব্রুয়ারিতে নির্বাচন হোক সেটা নিয়ে প্রকাশ্যে আসলে তেমন কোনো রাজনৈতিক দলেরই এখন আর ওই রকম মানে না নেই আর কি। কিন্তু সুষ্ঠু নির্বাচনের আয়োজনের ব্যাপারে সরকার ছাড়া প্রায় সব পক্ষই এক ধরনের শঙ্কা প্রকাশ করেছে। কিন্তু প্রধান উপদেষ্টাও সরকার বলছে আগামী নির্বাচন হবে উৎসবমুখর, জাতির নবজন্মের মহোৎসব। আবারও রিপিট করলাম। যাই হোক, মানে সব দিক যদি বিবেচনা করি তাহলে আগামী নির্বাচন উৎসবমুখর হবে নাকি আসলে কেমন হবে, আপনার বিশ্লেষণ কি বলে? এখানে আমাদের একটা কনসার্ন আছে, কনসার্নটা হলো আমরা অন্তর্বর্তী যে সরকার এখন আছে, এই সরকার অত্যন্ত দুর্বল সরকার, খুবই উইক সরকার। আপনি যদি দেখেন যে পুলিশ ডিপার্টমেন্ট এখন ঠিকঠাক মতো কাজ করতেছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন আছে এবং বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে খুব শক্তিশালী স্টেপ নিতে দেখি না। তো এই জায়গা থেকে একটা আশঙ্কা থাকে যে আগামী নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে কিনা এবং তারা এটাকে ঠিকভাবে ম্যানেজ করতে পারবে কিনা। কিন্তু ডেসপাইট অফ দিস, এই আশঙ্কা থাকার পরও আমি দুইটা কারণে মনে করি যে আগামী নির্বাচন অত্যন্ত ভালো হবে এবং এই নির্বাচন সুষ্ঠু হবে। একটা কারণ হইল যে মানুষ অনেকদিন পরে ভোট দিতে চাইতেছে, তো তাদের একটা উৎসব আকাঙ্ক্ষা আছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছেন 80%-এর উপরে ভোট দিচ্ছে, সকালে গিয়ে সবাই লাইনে দাঁড়াইছে। আপনি আগামী জাতীয় নির্বাচনও দেখবেন এই উৎসব, যে মানুষ একেবারে সকাল থেকে গিয়ে লাইনে দাঁড়াবে, তারা ভোট দিতে চাইবে। এবং এখন হচ্ছে আপনার সবার হাতে মোবাইল ফোন আছে, সবাই হচ্ছে আপনার সিটিজেন জার্নালিজম করতে পারে। তো আপনি একটা জায়গায় নির্বাচনকে খুব অনেক বেশি শুরু করে ফেলবেন, এটা আগের মতো করে এখন সম্ভব না। তো এই কারণে আমি মনে করি নির্বাচন ঠিক হবে, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো যে নির্বাচনের সময় মাঠ প্রশাসন একটা বড় বিষয়। যে ধরেন যে যিনি থানার ওসি আছেন, যিনি ডিসি আছেন, যিনি ওইখানে নির্বাচনী কর্মকর্তা, তো তারা যদি সাধারণত আগে থেকে বুঝে ফেলে যে কোনো একটা দল অতিরিক্ত শক্তিশালী এবং তারা ক্ষমতায় আসবে, তখন তাদের প্রতি এক ধরনের বায়াসড আচরণ করে। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এখন মোটামুটি ক্লিয়ার হইতেছে যে আগামী নির্বাচন বিএনপি এবং জামাতের মধ্যে অত্যন্ত কম্পিটিটিভ হবে এবং মাঠ প্রশাসন যখন এটা বুঝে ফেলবে যে আসলে কারো একজনের জয় লাভ করার মানে ল্যান্ডস্লাইড জয়ের সম্ভাবনা নাই, তখন তারা নিউট্রাল ভূমিকা পালন করে। এটা মানুষের কমন সাইকোলজি। তারা যদি মনে করে যে দুইজনের যে কোনো একজন জিততে পারে, তখন সে আগে ভাগে বায়াসড ভূমিকা পালন করে নিজেকে রাজনৈতিকভাবে একপাক্ষিক হিসাবে প্রমাণিত করতে ইন্টারেস্টেড হবে না। এই দুইটা কারণে আমি সরকারের ত্রুটি এবং দুর্বলতা থাকা সত্ত্বেও মনে করি আগামী নির্বাচন সুষ্ঠু হবে। বাট এটা সরকারের কোনো এক্সকিউজ হওয়া উচিত না। সরকারকে এখন থেকে আরো শক্তিশালীভাবে চিন্তা করা উচিত যে নির্বাচন সুষ্ঠু করার জন্য কোন কোন জায়গায় তাদের সরকারের মেকানিজম এবং ইনস্টিটিউশনাল সিস্টেমকে ডেভেলপ করা উচিত, সেখানে কাজ করা উচিত।
জি, এস এম সাইফ মুস্তাফিজ, আপনারা বেশ কিছু সংসদীয় আসনে এনসিপি সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করে দিয়েছেন। এনসিপির দলীয় প্রার্থী বাছাই আসলে কেমন নিয়ম কানুন মানা হয়? আমি যেমন জামাতে ইসলামেরটা বললাম, বিএনপিরটাও খানিকটা আপাও বলেছেন, আমিও বললাম গণমাধ্যমের বরাতে। এনসিপির উপর যে আসলে লাইমলাইটটা ছিল, আপনার স্পটলাইটটা ছিল, সেটা কি খানিকটা সরে এসেছে? মানে এনসিপি এখন আসলে কি করছে? এনসিপিকে আগের মতো ভাইব্রেন্ট কেন দেখা যায় না? নাকি প্রার্থী যাচাই বাছাই ব্যস্ত আপনারা? দেখেন, এটা তো আসলে মিডিয়া কখন কাকে অ্যাটেনশন দিবে, কখন কাকে লাইমলাইট দিবে, এটা আসলে তাদের একটা মিডিয়া অ্যাটেনশন নেয়ারও কিন্তু একটা ব্যাপার আছে। হ্যাঁ, ডেফিনেটলি সেটা আছে, কিন্তু আমরা মনে করি যে রাজনীতিবিদের জায়গা থেকে আমাদের মূল ফোকাসটা দেওয়া উচিত জনগণের কাছে। মানে মিডিয়া স্টান্ট অনেক সময় অনেক কিছু করা যাবে, যেখানে আপনি রেগুলার একটা হেডলাইন পাবেন। তো আমরা চেষ্টা করছি যে বর্তমানে আমাদের যে রাজনৈতিক জায়গাটা, সেখানে আমরা উঠান বৈঠকটা আমরা করছি, এবং আমরা পুরো মানে বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটি থানায়, উপজেলায় আমরা টিম গঠন করে আমরা সেখানে যাচ্ছি। আমরা তাদের সাথে ইন্টারেক্টিভ কনভারসেশন করছি যে তাদের চাওয়াটা কি, তাদের আকাঙ্ক্ষাটা কি, এত বছর ধরে তাদের যে রাজনীতির জার্নি, কেন তারা ভোটের আগে 500 টাকার দিলেই তারা ভোটটা বিক্রি করে ফেলে। এরকম অনেক আলাপ আসছে, তাদের থেকে একরকম রাজনীতির জায়গা থেকে আলাপ আসছে। এইরকম করে আমরা আসলে তাদের সাথে আমরা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছি, কারণ মূল জায়গাটা রাজনীতিবিদের সাথে মূল সম্পর্কটা আমার মনে হয় জনগণের। তো সেটা নিয়ে আমরা এখন ব্যস্ত। জি, আর আপনি নেপালের একটা প্রসঙ্গের আগে উল্লেখ করেছিলেন, আমি এই প্রশ্নটা আরেকটু পরে আসি, কারণ এখন নির্বাচন প্রসঙ্গে যেহেতু কথা হচ্ছে। মাহমুদা হাবিবা, পিরোজপুরের একটা ঘটনা বলি। পিরোজপুরের নাজিরপুরে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত এক নেতা জামায়াতে যোগদান করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে এলাকায় বেশ চাঞ্চল্য। ওই নেতার নাম মোহাম্মদ ইসরাফিল হাওলাদার, এবং জামায়াত সংসদ সদস্য প্রার্থী বাছাইয়ের বিভিন্নভাবে যাচাই করে, এমনকি জামায়াতের সাংগঠনিক স্তরগুলোতে নানা রকম যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে নেতাকর্মীদের যেতে হয়। তারপরেও তিনি যুক্ত হয়েছেন, এবং তিনি যেটা বলেছেন, দল পাল্টে যেটা বলেছেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক এই নেতা যেটা বলেছেন, আমি ছোট থেকে বিএনপি করতাম, দলের জন্য জেল খেটেছি, বিএনপির চাঁদাবাজিতে বাধা দিতে গিয়ে উল্টো চাঁদাবাজ হয়েছি, আমি চক্রান্তের শিকার হয়ে বহিষ্কৃত হয়েছি। মূলত আমি খেয়াল করেছি বিএনপি ইসলামিক আদর্শের নয়, তাই আমিও জামাতে যোগদান করেছি। জামায়াত একটি আদর্শিক দল। আমি শুরুতে যে কথাটা বলছিলাম, আপনাদের এক এক এলাকায় প্রার্থী 4-5 জন, যারা বঞ্চিত হবেন, যারা মনে করবেন যে ছোটবেলা থেকে বিএনপির জন্য অনেক কষ্ট করেছেন, তারা যে অন্য একটি দলে চলে যাবেন না, এবং নির্বাচনের আগে যে আপনারা একটা বিপদে পড়বেন না, সেটা যাবেন না। নিকোল, আমি এটা নিশ্চিত করে আপনাকে বলতে পারি, গত 17-18 বছর ধরে কম প্রচেষ্টা হয়নি। এটা প্রত্যেক অনেক বড় বড় প্রলোভন নিয়ে প্রচেষ্টা হয়েছে, এখন তো কোনো প্রশ্নই আসে না। আর আপনি যেটা বললেন, ওখানে বেস্ট পার্ট, মানে সবচেয়ে মজার লাইন আমার ওটাই লাগলো, যে যথেষ্ট ইসলামিক দল নয়। দেখুন, আপনি দুর্বৃত্তকে যখন স্থান দেবেন দলে, আপনার তো একটা যুক্তি থাকতে হবে। কোন যুক্তি? ধর্মের চেয়ে ভালো যুক্তি আছেটা কি? তাকে তিনি যদি মনে করেন যে তাকে যথাযথভাবে বহিষ্কার করা হয়নি, তিনি তো দলের কাছে দলের শরণাপন্ন হতে পারতেন, তিনি আইনের আশ্রয় নিতে পারতেন। এইখানে সেটা না করে আপনি যেই পয়েন্টটা আপনার তার মুখ থেকে আসলো যে যথেষ্ট ইসলামিক নয়, এই গ্রাউন্ডেই তো তাকে যে নেওয়া হয়েছে এটা জাস্টিফাই করা, দ্যাট ইজ দ্য গ্রাউন্ড দে আর জাস্টিফাইং। আমাদের প্রতিটা বহিষ্কারের আগে চুলচেরা বিশ্লেষণ, একজন বহিষ্কারের চুলচেরা বিশ্লেষণ করা হয়, কিছু কিছু ক্ষেত্র ছাড়া, খুব বার্নিং ক্ষেত্রগুলো ছাড়া। খুব বার্নিং ক্ষেত্রগুলোতে ক্ষেত্র বিশেষে আমরা হয়তো খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু সেগুলো পরবর্তীতে দেখা গেছে যে সেই জায়গাগুলোতে তাদের থাকার কথা ছিল না। এবার আমি একটু এর সাথে আমাদের সম্মানিত বড় ভাই যিনি ইউএসএ থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, গালিব ভাইয়ের সাথে, ডক্টর গালিব ভাইয়ের সাথে একটু দ্বিমত করি। দেখুন, জামাতে ইসলাম ছাত্র শিবির নিঃসন্দেহে দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছে, তারা জুলুমের শিকার হয়েছে, এবং তাদের স্ট্র্যাটেজি হিসেবে আওয়ামী লীগের সাথে মিলে রাজনীতি করেছে। তারা পুরো সময় ক্যাম্পাসে থাকার সুযোগ পেয়েছে। ক্যাম্পাসে থাকার সুযোগ পাওয়ার কারণে তারা কিন্তু ছাত্রছাত্রীর কাছাকাছি হওয়ার সুযোগ পেয়েছে। ব্যক্তি ইমেজ যতখানি এই মুহূর্তে ব্যক্তি ইমেজ কাজ করেছে ডাকসুর ক্ষেত্রে, সেইটা কিন্তু অনেক বেশি, এটা অস্বীকার করার সুযোগ নেই। কোথাও কি বাংলাদেশ ছাত্র শিবির হিসেবে তারা নির্বাচনটা করেছেন নাকি? আমার জানা মতে তো সমন্বিত শিক্ষার্থী প্যানেল হচ্ছে জাকসুতে, এবং ডাকসুতে হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। শিবিরের আদর্শ যদি ধারণই করে,
তাহলে শিবির সরাসরি বলতে পারতেন। আর জুলাই আন্দোলনের কথা যেটা বললেন, জুলাই আন্দোলনের বিষয় যদি ছাত্রছাত্রীর ডিসাইডিং ফ্যাক্টর হতো তাহলে কাদের, আমি আই রিপিট, কাদেরের মতো ডিজার্ভিং ওখানে আর কেউ ছিলেন না। সবাই যখন ডিবিতে অলমোস্ট কম্প্রোমাইজিং একটা ফেজ চলে, মানুষ মনে করেছে এর ধরনের একটা ভাইব দেওয়া হয়েছিল সরকার থেকে যে তাদেরকে ম্যানেজ করা গেছে, ওই সময় কাদেরই ছিলেন স্পোক্স পার্সন একটা আলাদা ধরনের স্ট্রেংথ থাকে। কাদের দীর্ঘদিন রেগুলার ছাত্র, তারপরে কিন্তু তিনি এই মানে তার ভোটটা আশাব্যঞ্জক নয়। এখানে ভোটের যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা দিয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি করা পসিবল না। কাজেই 2-3 হাজার আপনি প্লাস মাইনাস করতে পারেন, কাজেই ধরেই নিতে হয় যে অ্যাটলিস্ট সাদিক কায়েম তো পাশ করতেনি। এখানে অনেক কিছু কাজ করেছে, তাদের একটা ডিফারেন্ট টাইপ অফ সিস্টেম আছে, কোচিংয়ের সিস্টেম আছে, বৃত্তির সিস্টেম আছে, হোস্টেল প্রোভাইডার সিস্টেম আছে, ফ্রিজ দেওয়া হয়েছে হলে হলে, আপনার ওয়াটার ফিল্টার আছে, যেগুলো হচ্ছে ব্যক্তিগতভাবে ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজন নিয়ে কাছে গেলে তারা উপকার পাচ্ছে, হাতের হাতে উপকার পাচ্ছে। ফলে এইগুলো মোর মানে যেন কারেন্ট যে প্রয়োজন, এই মুহূর্তের যে প্রয়োজন, সেগুলো অনেক বেশি এখানে একটা ফ্যাক্টর কাজ করেছে। দল হিসেবে জামাতে ইসলাম সমর্থিত ঐক্যবদ্ধ মানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র শিবির, এই নামটাই তো একবারও আসলে মানে কোথাও নির্বাচন হয়নি, রাবিতেও তা হচ্ছে না, এমনকি ছবিতেও হবে না। আমি রাজনীতি বাদ দিয়ে ওয়েলফেয়ারের রাজনীতি করতে হবে, শুধু না পুরনো রাজনীতি বাদ দিয়ে ওয়েলফেয়ারের রাজনীতির পাশাপাশি আপনি কি এটা বুঝছেন যে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা না থাকলে সেটা বেটার রেজাল্ট করছে? আপনি যখন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামটা নিচ্ছেন, আপনি তো বেসিক্যালি জামাত ইসলাম না, আপনি বেসিক্যালি অন্য কোনো দল না, অন্য কারোর সাথে আপনি কানেক্টেড না। তার মানে হচ্ছে তাদেরকে আসলে চেনে না? না, অবশ্যই চেনে, তাদের মধ্যে 8-10 জনকে তো অবশ্যই চেনে, কিন্তু বাকি কিছু আছে অবশ্যই তাদেরকে শোনেন। এবার তো বহু মানুষকে আমরাও চিনলাম, প্রশাসনেও চিনলাম, তো বহু মানুষকে তো আগে চেনা সম্ভব হয়নি। আবারও বলি, এইটা কিন্তু আমি ইলেকশনে তারা জিতেছেন বা সাদিক কায়েম জিতেছেন তাকে ছোট করছি না, আমি জাস্ট এইটার যে সমালোচনাগুলো আছে সেটা আমি তুলে ধরছি আপনার কাছে। আর যেটা হচ্ছে যে জুলাই আন্দোলনের প্রথম সারির নেতা হিসেবে শিবির কেমনে মেনে নিয়েছে, এই কথাটার সাথে আমি কঠিনভাবে ডিসএগ্রি করি। এখনো পর্যন্ত বাংলাদেশে যতদিন এই বাংলাদেশ টিকে থাকবে, 5ই আগস্ট কিংবা 36শে জুলাইয়ের এই যে ছেলে মেয়েগুলা যাদেরকে আমরা প্রত্যেকে চোখে দেখেছি, যাদেরকে আমরা জানি, যারা বক্তব্য দিয়েছেন, দেখেন নেপথ্যে তো বহু মানুষ বহু কাজ করেছেন। নেপথ্যে তো সময় তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথেও সরাসরি যোগাযোগ ছিল আন্দোলনের নেতাকর্মীদের, কিন্তু তার মানে কি কেউ কি সামনে এসেছেন, এসে বলেছেন যে এটা আমার ক্রেডিট? নো, এটা তো ছাত্ররা যেই মোমেন্টামটা ক্রিয়েট করে তাদের সামনে ছিলেন। ডেফিনেটলি আমরা পেছনে ছিলাম, সবাই ছিলাম, জামাত ইসলামী ছিল, বাম জোট ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সর্বশক্তি নিয়েছিল। তার মানে কিন্তু মানে এটা স্বীকার করে নেওয়া নয়, এই পয়েন্টে আমি সিরিয়াসলি ডিসএগ্রি করি, কারণ এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল পয়েন্ট যেটাকে প্রিজার্ভ করতে হবে এবং তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটা ওইভাবেই দিতে হবে। এটা কিন্তু জুলাই আন্দোলনে ওই নেতাদের পরাজয় নয়। যেটা হয়েছে যে এখনকার সময় ডেফিনেটলি রাজনীতি তো বদলেছে, তারা এটা বেটার অ্যাড্রেস করেছেন এবং তাদের পেছনে যে ব্যাকআপগুলো আছে, আপনি বললেই বাগছাসকে বললে কি বাগছাস হলে 3টে প্রতি ফ্লোরে ফ্রিজ দিতে পারবো? ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আছে? সম্ভব? দেখুন না, আমি আবার আপনাকে বলি কিছু জিনিস জামাতের যে আর্থিক সক্ষমতা বিএনপির তো তার চেয়ে কিছুটা হলেও বেশি নাকি কম? জামাতের আর্থিক সক্ষমতা তারা তো এবার আর্নিং আমাদের চেয়ে অনেক গুণ বেশি দেয়। আমাদের 11 কোটি, তাদের 25 কোটি। তারা তাদের জামাতের সমস্ত নেতাদের চিকিৎসা খরচ বহন করে তাদের দল, তাদের মানে আইনগত ভেজাল বা অন্যান্য সমস্ত বিষয়ে দল তাদের পাশে থাকে। তাদের ফান্ডের সোর্স তো আর একটা না। জামাত ইসলাম তো কেবল বিএনপি নেতা কর্মীদের পাশে থাকে না। বিএনপির নেতা না, আমি যেটা বলছি, আপনার ধরুন সক্ষম নেতাও যদি হন, তারপরেও কিন্তু তার চিকিৎসার একটা সহায়তা আছে। বিএনপি নেতা কর্মীদের পাশে না থাকলে তো দলটা বহু টুকরা হয়ে যেত। এই যে 4 কোটি 5 কোটি মানুষ আমাদের নেতা কর্মী, তারা টিকে আছে কি চেহারা দেখে? তারা তো ডেফিনেটলি তাদের প্রয়োজনে পাশে পায়, কিন্তু যেইভাবে অর্গানাইজড ওয়েতে, আপনি একটা জিনিস বুঝতে হবে যে কারণে অর্গানাইজড ওয়েতে তারা করতে পারেন, শিক্ষা বলুন সর্বক্ষেত্রে পাশে থাকতে পারেন একেবারে খুব ক্যালকুলেটেড ওয়েতে। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে এখনো সম্ভব হয়ে ওঠেনি এবং আগামীতেও সম্ভব হবে কেন, শুধু আমাদের পক্ষে এনসিপিও পারবে না। আবারও বলি আপনাকে, এটা হচ্ছে যেই লং টার্ম প্ল্যানিংয়ে তারা এগিয়েছেন। আমরা যে ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট বা ইনভলভমেন্টের কথা শুনি, এগুলো ধারের কাছে যাওয়ার অবস্থা অন্তত আমাদের এই 17 বছর নির্বাচন মানে এই ভয়ঙ্কর নির্যাতনের পরে ওই অবস্থা আসলেই আমাদের অবশিষ্ট নাই। এনসিপিও ওই সেম ক্লিন, আপনি যখন ক্লিন ফান্ডের দিকে যাবেন, আপনি যখন ফান্ড হবে আপনার স্বচ্ছ এবং ওপেন, তখন কিন্তু আসলে এটা খুব কঠিন। নিকোল, 10 জনের পরিবারকে টানা যায়। অন্য একটা ডিবেট, আজকে এই ডিবেট যে যাওয়ার আসলে সময় নেই। এস এম সাইফ মুস্তাফিজ, নেপালে যে তরুণদের নেতৃত্বে আন্দোলন হলো, তারা কেউ রাষ্ট্র ক্ষমতায় বসলো না, সবাই পরের টেবিলে ফিরে গেল। 5 মার্চ নির্বাচনের তারিখ পর্যন্ত ঘোষণা হয়ে গেল। সাইফ, আপনাদের অনেকের নেতৃত্বে 24-এর অভ্যুত্থান হয়েছে, আপনাদের 3 জন সরকারি গদিতে বসেছেন, একটি দল হয়েছে আপনাদের। অভ্যুত্থানের 1 বছরের মাথায় বাকছাস, ডাকসু নির্বাচনে
জয়ী হতে পারেনি, যে বাকছাস জুলাইয়ের চেতনার উপর ভরসা করে নির্বাচন করেছে। নেপালের তরুণদের মতো আপনারাও যদি ফিরে যেতেন যার যার কাজে, তাহলে কি বাকছাস জিতে যেত? বাকছাসের প্রসঙ্গটা পরে আনি, আগে নেপাল ইস্যুটা আনি। দেখুন, মানে বাংলাদেশ আর নেপালের চ্যালেঞ্জটা কিন্তু এক না। বাংলাদেশের প্রেক্ষাপট, রাজনীতির প্রেক্ষাপট, নেপালের প্রেক্ষাপট একদমই এক না। যদি আমরা একটু ইতিহাসের দিকে যাই, 1990 সালে বাংলাদেশেও একটি মানে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে একটা গণঅভ্যুত্থান হয়েছিল, সেটা ছিল সামরিক শাসনের বিরুদ্ধে। আবার নেপালেও হয়েছিল, সেটা ছিল রাজতন্ত্রের বিরুদ্ধে। এবং আপনি যদি আরও পর্যালোচনা করেন, 1996 সাল থেকে 2006 সাল পর্যন্ত তাদের এই 10 বছর গৃহযুদ্ধ ছিল এবং তারা চেষ্টা করছিল একটি গণতান্ত্রিক ধারায় ফিরতে তাদের সংবিধানের জন্য। এবং 2007 সালে তাদের ইন্ট্রিম গভর্নমেন্ট যখন হয়, তখন তারপর থেকেও তাদের 2015 সাল পর্যন্ত লেগেছিল সেই সংবিধানটি প্রণয়ন করতে, রচনা করতে। তো তাদের মানে সমীকরণ বা তাদের সংকটের জায়গাটা সংবিধান নয়। এবং যখন তারা এই সাংবিধানিক ধারাতে ফিরলো এবং যখন তারা একটি গণতন্ত্রের চর্চা শুরু করলো, সেখানে মেইন এজেন্ডাটা এই সময়টা ছিল যে দুর্নীতি এবং যে গণতান্ত্রিক ধারাতে রাজনৈতিক দলগুলোর যে সমস্যা ছিল সেই জায়গা থেকে। তো এবং আপনি দেখবেন এবার সময়কালটাও এবং তাদের যে রাজনৈতিক দলগুলো ছিল কতদিন ধরে ক্ষমতায় ছিল, কেন এই আন্দোলনটি হলো, সেটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের প্রেক্ষাপট 17 বছর ধরে একটি ফ্যাসিস্ট কাঠামো গড়ে উঠেছে এবং কোন ভিত্তিতে গড়ে উঠেছে এটা অবশ্যই সংবিধানের সুযোগ নিয়ে। এবং রাজনৈতিক যে কালচার, রাজনৈতিক যে সমীকরণ এবং সংস্কারের জায়গা, সেটা যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আমরা আবার সেই পূর্বের জায়গায় যাব। তো সেই জায়গা থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র তরুণরা যে দাবিতে আছে সেটা উপযুক্ত কারণেই আছে এবং নেপালের সাথে এটা একসাথে মিলালে একদমই হবে না। এবং আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই, আপা এবং গালিব ভাই দুজনকে অ্যাড্রেস করে বলতে চাই, আমার খুব মানে কনভারসেশনটা মজা লাগছে যে মানে একজনের মানে শিবির প্যানেলকে আমি আসলে অভিনন্দন জানাই, তারা যেভাবে প্ল্যান করেছে, এক্সিকিউশন ফ্যান্টাস্টিক ছিল এবং তারা আসলে সেই সাফল্যটা পাচ্ছে। এবং আপার কথার সূত্রের সাথেও আসলে অনেক ক্ষেত্রে আমি একমত করি। এখানে যেই মানে ফ্যাক্টরটা আমি যেটা বলছি যে ধরুন ডাকসু এবং জাকসু, সেখানে কিন্তু বিএনপি কিন্তু একদম টপ লেভেল থেকে সবাই একদম একটা ছাত্র সংসদ ইলেকশনে তারা যেভাবে ইনভলভ হলো এবং যেভাবে আমরা দেখলাম যে জাকসুতে প্রায় 3 দিন পার হয়ে গেল, আবার ডাকসুতেও দেখা গেল যে মধ্যরাতে ছাত্রদল মানে ইসের থেকে ভোট থেকে তারা চলে আসলো, আবার জাকসুতেও তারা চলে আসলো। তো এই জায়গাগুলো মানে সামান্য ছাত্রদলের এই জায়গা, এই ইলেকশনে, ছাত্র সংসদের ইলেকশনে তারা বর্তমানে যে প্রশাসন আছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করছে যে তারা আসলে সুষ্ঠু নির্বাচন করছে না, তাদের যেই ফরমেটিভ সিস্টেম আছে সেটা আসলে পুরানো ধারায় আগের মতোই করে আছে এবং এইভাবে তারা সাফল্যটা পাচ্ছে। তাহলে তারা কিভাবে মানে বুঝতে পারছে যে এই ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হবে সেখানে তারা এই পরিণতির দিকে যাবে না? এই জন্য আমরা বারবার বলছি আমাদের সিস্টেমের পরিবর্তনটা চাই, যে জন্য আসলে আপারা যেন মানে এই আর ক্লেম করতে না পারে যে আসলে সরে না যেতে পারে নির্বাচন থেকে। জি, ডক্টর মির্জা গালিব, নেপাল প্রসঙ্গে ছিলাম। নেপালের ছাত্ররা ক্ষমতার চেয়ার নিল না, 5 মার্চ নির্বাচনের তারিখও ঘোষণা হয়ে গেল নেপালে। এক সপ্তাহের মাথায় নেপালের তরুণরা কেন আমাদের অভ্যুত্থানে সামনের সারি নেতাদের মতো 3টি উপদেষ্টার আসনে আসলে গিয়ে বসলো না? তারা কেন ছোট প্যাকেজ, বড় প্যাকেজ বা অল্প সংস্কার, বেশি সংস্কার বললো না? তারা কেন বিদেশ থেকে উপদেষ্টা উড়িয়ে আনলো না? অনেকেই বলছেন বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত হয়ে নেপালিরা অভ্যুত্থান করেছে, অভ্যুত্থানের পর কেন তারা আসলে আমাদের ফলো করলো না? যদিও সাইব বলছেন যে আমাদের প্রেক্ষাপট আর নেপালের প্রেক্ষাপট এক নয়। আমি সাইদের সাথে অনেকখানি একমত, কিন্তু আমার বোধ হয় যে প্রশ্নটা আমরা ভিন্ন জায়গা থেকে তুলতে পারি। প্রশ্নটা হলো যে ছাত্ররা যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে যারা ছিল তারা একটা নতুন রাজনৈতিক দল করছে, এটা কি ভুল সিদ্ধান্ত হয়েছে? অথবা তারা যে সরকারে গেছে এটা কি ভুল সিদ্ধান্ত হয়েছে? তারা যে সংস্কারের প্রস্তাব করতেছে এটা কি ভুল সিদ্ধান্ত হয়েছে? তার মেরিট কি? আমরা সেখানে প্রোস কনস আলোচনা করতে পারি। ধরেন নেপালের সাথে আমাদেরকে কম্পেয়ার করে আলোচনা করতে হবে, এটাকে আমি জরুরি বলে মনে করি না। তো তারা যে রাজনৈতিক দল করছে এখানে 2টা মত ছিল। একটা হলো যে রাজনৈতিক দল না করে তারা আলাদাভাবে দাঁড়ায় থাকতে পারে এবং এই পরিবর্তনে একটা ছাত্রদের পক্ষ থেকে প্রেসার গ্রুপ হিসেবে থাকতে পারে, এই আলোচনা ছিল। কিন্তু তরুণরা যদি রাজনীতিতে আসতে চায় আমি এটাকে ডিসকারেজ করার কিছু দেখি না। এতে তো আপনারও কোনো ক্ষতি নাই, আমারও কোনো ক্ষতি নাই। তারা যদি ফেয়ারলি রাজনীতি করে, যদি আনফেয়ারলি রাজনীতি করতে চায় তাহলে সেটা হলো প্রবলেম। তাদের রাজনীতির মধ্যে আমরা যেই জায়গাটাকে আপত্তিজনক বলে বলতে পারি সেটা হলো যে তারা যখন সরকারে গেল, সরকারি দল করলো, তখন সরকারের সাথে তাদের একটা ইনভলভমেন্টের প্রশ্ন হলো যে তাদের 2 জন এখনো সরকারে আছে, আবার তারা রাজনীতি করতেছে, তাহলে তারা কি সরকারি ক্ষমতার অপব্যবহার করতেছে? এই প্রশ্ন সেখানে উঠছে। প্রশ্ন উঠছে তাদের কিছু এপিএস এর ব্যাপারে দুর্নীতির অভিযোগ আসছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু লোকের ব্যাপারে দুর্নীতির অভিযোগ আসছে, জুলাইয়ের গণ অভ্যুত্থানকে এক ধরনের মনোপলি করার চেষ্টা, যেরকম এর বক্তব্যেও আমরা দেখলাম যে বিএনপি
পুরাপুরি জুলাইয়ের গণ অভ্যুত্থানের বিরোধী, এরকম একটা পারসেপশন তাদের মধ্যে আছে। এই পারসেপশন না, ছাত্র দলের অনেকে এখানে পার্টিসিপেট করছে, সমাজের নানান অংশের মানুষ এখানে পার্টিসিপেট করছে। তো জুলাইকে একটা বাইনারি লেন্স থেকে দেখার যে প্রচেষ্টা, আমি মনে করি সেটা ভুল। এই ক্ষেত্রে আমরা এনসিপির সমালোচনা করব, কিন্তু তারা যদি রাজনীতি করতে চায় এটাকে আলাদা করে সমালোচনা করার কিছু আমি দেখি না। সেকেন্ড হলো সংস্কারের যে প্রস্তাব, আপনি দেখেন যে সংস্কারের প্রস্তাবটা দুইটা কারণে উঠতেছে। একটা হলো যে ৭২-এর যে সংবিধান, সেটার ব্যাপারে অনেকের আপত্তি আছে আমাদের সমাজে এখন, যে ৭২-এর সংবিধান প্রিয়াম্বল যেভাবে লেখা হয়েছে, ৭২-এর সংবিধানে প্রধানমন্ত্রীকে যতখানি ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতার স্ট্রাকচারটা অনেকটা স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্যে যায়, এবং এই স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্যেই আমরা শেখ হাসিনারে ফ্যাসিস্ট হয়ে উঠতে দেখছি। কাজেই আগামী সরকার আইসা আবার যাতে গণতান্ত্রিক সিস্টেমকে একটা ফ্যাসিজমের দিকে ফিরায় নিয়ে না যায়, এই কারণে আমরা মৌলিক কিছু সংস্কার করতে চাই। আমাদের নির্বাচন পদ্ধতিতে, সরকারের কাঠামোতে প্রধানমন্ত্রীর ক্ষমতা কতখানি থাকবে, সংসদের একটা উচ্চকক্ষ থাকবে, সেখানে ব্যালেন্স থাকবে। তো আমরা যদি এই ধরে ধরে এই প্রপোজালগুলো আলোচনা করি, এর মধ্যে আপনি কোনটা নেগেটিভ আমারে বলেন? যে একজন 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, ইজ নট দ্যাট গুড ফর দ্য কান্ট্রি। যদি গুড হয়, তাহলে আমরা কেন এই সংস্কার প্রস্তাবের বিরোধিতা করব? আমরা যখন বলতেছি যে সংসদের একটা উচ্চকক্ষ থাকবে এবং সেখানে তার কম্পোজিশন ডিফারেন্ট দেন নিম্নকক্ষ হবে, যাতে করে উচ্চকক্ষে কিছু জায়গায় চেক অ্যান্ড ব্যালেন্স করতে চায়, তাহলে আপনি যদি স্বৈরাচার হয়ে উঠতে না চান, তাইলে পরে আপনি কেন এটার বিরোধিতা করবেন? তাহলে এই সংস্কার একটা প্রপোজাল আমি মনে করি বাংলাদেশের সামনে কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্টের জন্য ভালো। জি, অনেক ধন্যবাদ ডক্টর মির্জা গালিব। মাহমুদা হাবিবার সময় নেই, কিন্তু একটা প্রশ্ন করার লোভ আমি সামলাতে পারছি না। আজও ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক ছিল। আজ স্বয়ং প্রধান উপদেষ্টা ছিলেন বৈঠকে, তবে বরাবরের মতোই নারী উপস্থিতি আরেকটু হলে জিরো হয়ে যেত, ভাগ্যিস একজন ছিলেন। মাহমুদা হাবিবা, ওই বৈঠকের ছবি দেখলে বহির্বিশ্ব মনে করতে পারে বাংলাদেশে হয় এদেশে কোনো নারী বসবাস করে না, অথবা থাকলেও তারা আসলে যোগ্য নারী, মূর্খ। মানে আপনি তো বিএনপির মিডিয়া সেলে আছেন, আপনার দল কেন একজনও নারী প্রতিনিধি নিয়ে যায় না? আপনারা সবচেয়ে বড় দল এখন। আমাদের দলে আসলে এই জায়গাটাই, এটা এর আগেও প্রশ্নটার মুখোমুখি হয়েছি। দেখুন, আমাদের ডিফারেন্ট রেসপন্সিবিলিটি অ্যাসাইন করা আছে। সালাউদ্দিন, আমাদের যে সম্মানিত স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং ইসমাইল জাবিউল্লাহ সাবেক সচিব, ইনারা দুইজন হচ্ছে স্পেশালি অ্যাসাইন ফর দিস ওয়ার্ক। আমাদের যখন ডিসকাশন হয়, এটা কিন্তু প্রতিটা দিন যে মিটিংগুলো হয়, সেটার ব্যাকএন্ডে কিন্তু প্রচুর দলীয় ডিফারেন্ট, মানে তাদের যেটা যথাযথ ফোরামে ডিসকাশন এবং অন্যান্য কাজগুলো চলে। কিন্তু সেখানে আসলে আমি এই জায়গাটা অ্যাসাইন দেখেন, কিন্তু আমাদের যিনি আমাদের সেলিমা আহমেদ যিনি আছেন, আমাদের সেলিমা রহমান, আমাদের স্থায়ী কমিটির নারী যে সদস্য বা অন্যান্য নারী সদস্য, আমরা কিন্তু ডিফারেন্ট ফোরাম রিপ্রেজেন্ট করি দলের পক্ষ থেকে। কিন্তু এটাও সত্যি যেটা এক্সট্রিমলি ফ্রাস্ট্রেটিং, শুধু তাই না, ঐক্যমত্য কমিশনের 7 জন সদস্য। দেখুন আপনি, ঐক্যমত্য কমিশনের 7 জন সদস্য, এটা আমার শোনেন, আপনি বাচ্চাকে না মেরে যতটা শেখাবেন, ততটা আপনার অ্যাকশন অনেক বেশি শেখাবে। সরকারের যে দায়, আমার মনে হয় যদি এরকম, আসলে আমি জানি না, কিন্তু যতদিন পর্যন্ত যোগ্য নারীকে সামনে আনার জন্য বাধ্যতামূলক সিস্টেমগুলো দেওয়া না হবে, আমার বিশ্বাস কোনো দলই ঠিক একমত আসলে এই বিষয়টাই হবে না। ধন্যবাদ। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবার দেখা হবে।